শুভেচ্ছা জানাচ্ছি আবারও কোষ বিভাজনের এই ক্লাসে। আমরা এ পর্যায়ে আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। এবং তোমরা নবম দশম শ্রেণীতে যদিও মাইটোসিস পড়েছো, সেখানে মাইটোসিস সম্পর্কে যতটুকু জানতে তার থেকেও অনেক বেশি তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব এখানে। তোমরা প্রথমে এখানে মাইটোসিসের দুটো ছবি দেখতে পাচ্ছ এবং এদেরকে মূলত ছবি না, এরা এরা ভিডিও এবং এরা হচ্ছে বাস্তব চিত্র। অর্থাৎ একটা কোষের মধ্যে বিজ্ঞানীরা যেভাবে মাইটোসিসকে পর্যবেক্ষণ করেন, ঠিক সেই ছবিটাই আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এবং এখানে বাস্তব কোষ, বাস্তব ক্রোমোজোম এবং বাস্তব স্পিন্ডল যন্ত্র তোমরা দেখতে পারবে। প্রথমে উপরে যে ডান পাশের ছবিটা রয়েছে এটা একটু ভালোভাবে খেয়াল করো। এখানে বেগুনি রঙের যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত হচ্ছে ক্রোমোজোম, এবং সবুজ রঙের যে অংশগুলো দেখা যাচ্ছে সুতোর মতো, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তু। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনি রঙের ক্রোমোজোমগুলো এই সময় মাঝে থাকতেছে, এটাকে বলি আমরা মেটাফেজ। মেটাফেজের পর ক্রোমোজোমগুলো দুই দিকে, দুই মেরুর দিকে গেল, যেটা হচ্ছে অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক এই ঘটনাটাই আমরা হচ্ছে নিচে যে বড় ছবিটা দেয়া আছে সেখানে দেখতে পাচ্ছি। এখানে দুটো কোষে আমরা মাইটোসিস পর্যবেক্ষণ করছি। এখানে ক্রোমোজোমগুলো বেগুনি রঙের নয়, বরং লাল রঙের। মূলত ক্রোমোজোমকে ক্রোমোজোম বলা হয় কেন জানো? ক্রোমো মানে রং, সোমা মানে দেহ। অর্থাৎ ক্রোমোজোম মানে যে দেহটা রং নিতে পারে। আমি যদি বেগুনি রং দেই সে বেগুনি রং নিবে, আমি যদি লাল রং দেই সে লাল রং নিবে। তোমরা নিচের ছবিটাতে লাল রঙের ক্রোমোজোম দেখতে পাচ্ছ এবং সবুজ রঙের যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তু। তো আমরা উপরে যে ঘটনাটা দেখলাম মাইটোসিস বিভাজনের নানা রকম পর্যায়, সেটাও আমরা নিচের ভিডিওতে দেখতে পাচ্ছি। আমরা মূলত এই অংশে তোমাদেরকে মাইটোসিস সম্পর্কে কিছুটা পরিচয় দিয়ে দেব, এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলবো এবং মাইটোসিস কোথায় ঘটে এটা সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেব। তো চলো শুরু করা যাক। মাইটোসিসের ক্ষেত্রে আমরা বলে থাকি যে কোনো কোষ বিভাজনের ক্ষেত্রে যে কোষটা বিভাজিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি মাতৃকোষ। আমরা ধরে নিচ্ছি এটা একটা মাতৃকোষ, এর ভিতরে যে নিউক্লিয়াসটা রয়েছে সেটাকে লাল রং দিয়ে দেখিয়েছি আমরা। এই মাতৃকোষটা বিভাজনের মাধ্যমে আমরা দেখতে পেলাম দুটো কোষ তৈরি হচ্ছে। কয়টা কোষ? দুটো কোষ তৈরি হচ্ছে। দুটো কোষ তৈরি হওয়ার জন্য মাঝে এরকম দেয়াল থাকতে হবে। এবং তোমরা জানো কোনো কোষই নিউক্লিয়াস ছাড়া হয় না। অর্থাৎ জীবিত কোষ কখনো নিউক্লিয়াস ছাড়া হয় না, কারণ নিউক্লিয়াসই হচ্ছে কোষের মস্তিষ্ক। এই কারণে আমরা এখানে যে দুটো কোষ তৈরি করলাম সেই দুটো কোষে আমরা দুটো নিউক্লিয়াস অবশ্যই দিয়ে দিব। তাহলে উপরের কোষটাতে আমরা একটা নিউক্লিয়াস দিয়ে দিলাম, নিচের কোষটাতে নিউক্লিয়াস দিয়ে দিলাম। তাহলে কয়টা কোষ তৈরি হলো? দুটো। এবং এই দুটো কোষকে আমরা বলে থাকি অপত্য কোষ। কিন্তু ব্যাপারটা যেটা বুঝতে হবে তোমাদেরকে, যখন একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয় মাইটোসিস বিভাজনের মাধ্যমে, তো প্রথমে যে ঘটনাটা ঘটে সরাসরি একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয় না। প্রথমে যে ঘটনাটা ঘটে কোষটা আকারে একটু লম্বা হয়ে যায় এবং এই লম্বা কোষে নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয়। তাহলে দেখো আমি তিনটা ছবি এঁকেছি, এই তিনটা ছবির মধ্যে পার্থক্য কি? প্রথমে একটা কোষ একটা নিউক্লিয়াস, দ্বিতীয় ছবিটাতে একটা কোষ কিন্তু দুটো নিউক্লিয়াস। অর্থাৎ এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটা কে বিভাজিত হয়েছে? এই অংশটা কি কোষ বিভাজিত হয়েছে? না, এই অংশটা বিভাজিত হয়েছে নিউক্লিয়াস। তো এখানে নিউক্লিয়াসের বিভাজন হলো। কিন্তু দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি, তোমরা জানো নিউক্লিয়াসের চারপাশে যে অংশ থাকে, আমি এখানে ডট ডট করে দেখালাম একটু, এই অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো আমরা দ্বিতীয় ছবি থেকে যখন তৃতীয় ছবিতে যাচ্ছি আমরা মূলত দেখতে পাচ্ছি কে বিভাজিত হয়েছে? সাইটোপ্লাজম বিভাজিত হয়েছে। এবং সাইটোপ্লাজম বিভাজিত হওয়ার মাধ্যমে এদের মাঝে একটা কি তৈরি হয়েছে? দেয়াল তৈরি হয়েছে, কোষ প্রাচীর তৈরি হয়েছে। অর্থাৎ ১ নাম্বার থেকে ২ নাম্বার ছবিতে আমরা দেখতে পেলাম কি বিভাজিত হলো? ১ নাম্বার থেকে ২ নাম্বার ছবিতে আমরা দেখলাম নিউক্লিয়াসের বিভাজন হলো। কিন্তু ২ নাম্বার ছবি থেকে যখন ৩ নাম্বার ছবিতে গেলাম আমরা দেখতে পাচ্ছি কার বিভাজন হলো? সাইটোপ্লাজমের বিভাজন হলো। তাহলে একটা কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে, এই দুটো কোষ তৈরির প্রক্রিয়াতে মূলত বড় বড় দুটো প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথম প্রক্রিয়াটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এটাকে আমরা নাম দিচ্ছি ১, এবং দ্বিতীয় প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, এটাকে দিচ্ছি আমরা ২। মনে রাখবে নিউক্লিয়াসের যেটা বিভাজন সেটাকে বলা হয় কেরিওকাইনেসিস। এটা তোমরা জানো, কিন্তু আমি তবুও বলে দিচ্ছি কারণ আমরা একদম ছোট থেকে শুরু করব। কেরিওকাইনেসিস। ওকে। এবং মাঝে যে সাইটোপ্লাজমের বিভাজন হলো এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। মূলত কাইনেসিস মানে হচ্ছে গতিশীল হওয়া। এখানে এরকম কিছু নেই যে গতিশীল হচ্ছে,
তোমরা জাস্ট ধরতে পারো যে দুটো আলাদা হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস আলাদা হচ্ছে, সাইটোপ্লাজম আলাদা হচ্ছে। তো সাইটোকাইনেসিস কথাটা পড়লে বোঝা যায় সাইটোপ্লাজম আলাদা হচ্ছে। কিন্তু নিউক্লিয়াসের বিভাজনকে আমরা নতুন একটা টার্ম দিয়েছি কেরিওকাইনেসিস। মূলত এই যে কেরিওকাইনেসিসের কেরিও শব্দটা, এই কেরিও শব্দটা এসেছে হচ্ছে কেরিয়ন থেকে। লিখে রাখো কেরিয়ন। এই কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, কেরিয়ন শব্দের অর্থই কি? নিউক্লিয়াস। তার মানে কেরিওকাইনেসিস কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে আমরা দেখতে পেলাম মাইটোসিসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেরিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এখন আমরা যে কেরিওকাইনেসিস পড়লাম, এই কেরিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, এই কেরিওকাইনেসিসের ভেতরেই থাকে হচ্ছে পাঁচটা পর্যায়। কয়টা পর্যায় থাকে? পাঁচটা পর্যায়। অর্থাৎ তোমরা যে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে প্রোফেজ, প্রোমেটাফেজ এগুলো পড়ে এসেছো, এই প্রোফেজ, প্রোমেটাফেজ এগুলো কিসের অংশ? এগুলো হচ্ছে কেরিওকাইনেসিসের অংশ। তাহলে আমি লিখে দিচ্ছি প্রোফেজ। কোষের ধাপগুলো আমরা কুইকলি লিখে ফেলি। প্রোফেজ, তারপরে হচ্ছে প্রো, আমি একটু উপরে তুলে নেই। প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, পরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, এরপরে যেটা রয়েছে তোমরা জানো সেটা হচ্ছে টেলোফেজ। তো এই যে পাঁচটা ধাপ রয়েছে, এই পাঁচটা ধাপ কি? এই পাঁচটা ধাপ আমরা কেরিওকাইনেসিসের মধ্যে পাই। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই ধাপগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব না, কারণ আমাদের আজকের টার্গেটই হচ্ছে মাইটোসিস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে দেয়া। এখন মাইটোসিসের ক্ষেত্রে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে মাইটোসিস মূলত কোথায় ঘটে তোমরা জিজ্ঞাসা করতে পারো। মাইটোসিস কোথায় ঘটে এই প্রশ্নটার উত্তর তৈরি করব এবং এরপরে আমরা হচ্ছে মাইটোসিসের 2 থেকে 3টা বৈশিষ্ট্য পড়ব। যে বৈশিষ্ট্যগুলো আমরা আপাতত হয়তো বা ভালোভাবে বুঝবো না, কিন্তু মাইটোসিস নিয়ে যখন এর কোষ বিভাজনগুলো সবগুলো, দুঃখিত, এর ধাপগুলো সবগুলো আলোচনা করা হবে, তখন সেই বৈশিষ্ট্যগুলো পানির মতো পরিষ্কার হয়ে যাবে। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস যে জায়গাটায় ঘটে এটাকে বলা হয় হচ্ছে দেহকোষ। মনে রাখবে আমাদের দেহে যে কোষগুলো রয়েছে এই কোষগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। মনে করো আমি হচ্ছে যেহেতু ছেলে, আমার মধ্যে শুক্রাণু রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে জনন কোষ। এই শুক্রাণু ডিম্বাণু বাদে, ভালো করে বোঝো আমি আবারও বলছি, শুক্রাণু ডিম্বাণু বাদে যত কোষ রয়েছে সব কোষই হচ্ছে দেহকোষ। তাহলে আমি এখানে লিখি মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে হচ্ছে দেহ কোষে। ওকে, এভাবে লিখলাম। এখন আমি তোমাদেরকে একটু বেসিক ধারণা দেব, কারণ এই বিষয়টুকু তোমাদের বুঝতে অনেকের অসুবিধা হয়। আমি এখানে লিখে দিচ্ছি দুটো পয়েন্ট একটু। একটা হচ্ছে আমরা লিখলাম দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। এটা মনে রাখবে। আমি যদিও অনেকে জানো যাদের বেসিক হচ্ছে ক্লিয়ার, কারণ এগুলো বেসিকের বিষয়, তবু আমি লিখে দিচ্ছি। জনন কোষ হতে পারে মানুষের ক্ষেত্রে বা অন্যান্য বেশিরভাগ জীবের ক্ষেত্রে দুই ধরনের। একটা হচ্ছে স্পার্ম, আমি ইংরেজিতে লিখলাম, তোমরা বাংলায় লিখতে পারো শুক্রাণু, এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ওভাম। তাহলে স্পার্ম এবং ওভাম এটা হচ্ছে জনন কোষ। জনন কোষ কয় ধরনের আমরা পাচ্ছি? দুই ধরনের। তাহলে তুমি চিন্তা করে দেখো যে একটা পুরুষের দেহে স্পার্ম বাদে যত কোষ আছে সেগুলো হচ্ছে দেহকোষ। একজন স্ত্রীর ক্ষেত্রে ওভাম বা ডিম্বাণু বাদে যত কোষ রয়েছে সবগুলো হচ্ছে দেহকোষ। এখন আমি যখন কোচিং এ ক্লাস দিতে গিয়ে আমার ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করি যে পুরুষদের ক্ষেত্রে যে লিঙ্গ রয়েছে, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে পেনিস বা শিশ্ন, এই শিশ্ন কি দেহকোষ নাকি জনন কোষের অন্তর্ভুক্ত হয়? তো তারা বলে যে ভাইয়া এটা জনন কোষের অন্তর্ভুক্ত। কিন্তু কথাটা কিন্তু ভুল, তোমরা ভালো করে বোঝো। পেনিস বা শিশ্ন বা স্ত্রীদের ক্ষেত্রে যোনি বা ভ্যাজাইনা এগুলো হচ্ছে দেহকোষের অন্তর্ভুক্ত। জনন কোষের অন্তর্ভুক্ত শুধু স্পার্ম এবং ওভাম। স্পার্ম কোন দিক দিয়ে বেরোচ্ছে বা ওভাম কোন দিক দিয়ে আসতেছে, সেই সবকিছুও হচ্ছে দেহকোষের অন্তর্ভুক্ত। ওকে, তার মানে বুঝতে পারছি যে স্পার্ম এবং ওভাম বাদে যত কোষ সবগুলোই হচ্ছে দেহকোষের অন্তর্ভুক্ত। এখন দেহকোষ কথাটা খুবই সিম্পল শোনালেও এতটা সিম্পল নয়, কারণ আমাদের ক্ষেত্রে আমরা দেহকোষ বুঝতে পারছি। যেমন আমার হাতের কোষ, পায়ের কোষ, শিশ্নের কোষ, পেনিসের কোষ, মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনার কোষ, এভরি কোষ, ব্রেস্টের কোষ, সব কোষ হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? সব কোষ হচ্ছে দেহকোষের অন্তর্ভুক্ত।
বাট ব্যাপারটা হচ্ছে আমরা যদি নিম্ন শ্রেণীর কিছু জীব নিয়ে চিন্তা ভাবনা করি, যেমন মনে করো শৈবালের ক্ষেত্রে তো আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ নেই। শৈবালের ক্ষেত্রে যে দেহকোষগুলো পাওয়া যায় সেই দেহকোষগুলো আমাদের থেকে ভিন্ন রকম। তো সেটাই আমি তোমাদের কিছু একটু ধারণা দেব। দেখো, জীবদেরকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা ভাগকে আমি বলে থাকি নিম্ন শ্রেণীর জীব। এটা হয়তোবা তোমাদেরকে আগে কখনো পড়িয়েছিলাম, কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট যে প্রতিবারই পড়ানো হয়ে থাকে। নিম্ন শ্রেণীর জীব, এবং পরবর্তীতে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে, একটু সরিয়ে নেই, উচ্চ শ্রেণীর জীব। উচ্চ উচ্চ শ্রেণীর জীব। তাহলে নিম্ন শ্রেণীর জীব এবং উচ্চ শ্রেণীর জীব আমরা দেখতে পাচ্ছি। এখন নিম্ন শ্রেণীর জীব কারা? নিম্ন শ্রেণীর জীবের উদাহরণ আসবে হচ্ছে, প্রথমত আমি এখানে যাদের প্রয়োজন শুধু তাদের নাম লিখছি। এগুলো বাদেও আরো নিম্ন শ্রেণীর জীব রয়েছে, যেমন ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে এমিবা, এগুলোর কথা আমি এখানে লিখছি না। নিম্ন শ্রেণীর জীবে প্রথমে আমি লিখব শৈবাল, এরপরে দিব হচ্ছে ছত্রাক, এরপরে তোমরা জানো ব্রায়োফাইটা। তোমাদের বইয়ের অধ্যায়গুলোর নাম মনে করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার পরে কি রয়েছে? টেরিডোফাইটা, কিন্তু টেরিডোফাইটা নিম্ন শ্রেণীর না, টেরিডোফাইটাকে দেবো আমি উচ্চ শ্রেণীতে। টেরিডোফাইটা, এরপরে যারা রয়েছে সেটা কি? নগ্নবীজী, এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে আবৃতবীজী। নগ্নবীজী এবং আবৃতবীজী। তাহলে আমরা দেখলাম নিম্ন শ্রেণী জীব এবং উচ্চ শ্রেণী জীবের কিছু উদাহরণ। কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো কিসের ভিত্তিতে এদেরকে আমরা নিম্ন শ্রেণী বলছি আর কিসের ভিত্তিতে আমরা এদেরকে উচ্চ শ্রেণী বলছি। ব্যাপারটা হচ্ছে, মানুষ কিন্তু উচ্চ শ্রেণীর জীব। আমি এখানে শুধু গাছপালা নিয়ে কথা বলেছি, গাছ এবং ছত্রাক নিয়ে। দেখো, মানুষ হচ্ছে উচ্চ শ্রেণীর জীব আমাদের ক্ষেত্রে চিন্তা করো। তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমাদের একটা কোষে কতগুলো ক্রোমোজোম রয়েছে, তখন তুমি বলবা ভাইয়া 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, কারণ আমাদের ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে। সো যেহেতু আমাদের ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য আমাদেরকে বলা হয় 2n। কি বলা হয়? 2n, কারণ ক্রোমোজোম গুলো জোড়ায়। যদি শুধু n হয় তার মানে জোড়ায় না। তাহলে আমাদের দেহকোষগুলো কিরকম? আমাদের দেহকোষে ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আমাদের দেহকোষ হচ্ছে 2n। কিন্তু আমাদের শুক্রাণু ডিম্বাণু n, আমি সেদিকে যাচ্ছি না। ওটা মিওসিসে গিয়ে কথা বলো। আমাদের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড বা হচ্ছে 2n। কেন? কারণ তুমি যদি আমার হাত থেকে একটা কোষ নিয়ে আসো, সেখানে ক্রোমোজোম সংখ্যা কত? সেখানে ক্রোমোজোম দেখতে পারবা তুমি 46টা, এবং ক্রোমোজোম গুলো দেখা যায় জোড়া তৈরি করা যায়, মোট 23টা জোড়া হয়। এই জন্য আমরা বলছি 2n। তুমি যদি একটা নগ্নবীজী বা আবৃতবীজী উদ্ভিদ আনো, আবৃতবীজী উদ্ভিদ যেমন মনে করো ধান গাছ, তুমি ধান গাছের একটা কোষ নিলা, সেখানেও দেখবা ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় রয়েছে। তো ধান গাছের ক্ষেত্রেও আমরা বলবো 2n, টেরিডোফাইটার ক্ষেত্রেও 2n, নগ্নবীজীর ক্ষেত্রেও 2n। এখন হয়তো 2n সমান সমান ভিন্ন ভিন্ন। যেমন আমি এই উদাহরণটা টানতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, এটা একটু এক্সট্রা তথ্য, বাট লিখে রাখো। মানুষের ক্ষেত্রেও 2n, ধানের ক্ষেত্রেও 2n। ওকে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, মানুষের ক্ষেত্রে 2n মানে হচ্ছে মোট কতটা? 46টা, অথবা 2 গুণন আমরা দিতে পারি 23। কিন্তু ধানের ক্ষেত্রে হচ্ছে 2 গুণন 12, অর্থাৎ এদের মোট ক্রোমোজোম 12টা। মেইন কথা কি বুঝলাম? মেইন কথা বুঝলাম, ক্রোমোজোম সংখ্যা যতই হোক, জোড়ায় জোড়ায় যদি থাকে তাহলে সেটা ডিপ্লয়েড, এবং জোড়ায় জোড়ায় যদি থাকে দেহকোষের মধ্যে তাহলে সেটা উচ্চ শ্রেণীর জীব। কিন্তু যারা নিম্ন শ্রেণীর জীব তাদের ক্ষেত্রে দেহকোষ আমাদের থেকে ভিন্ন রকম। আমরা যদি এদের দেহকোষ নেই, নিম্ন শ্রেণীর জীবের, আমি এখানে লিখে দিচ্ছি দেহকোষ, তাহলে আমরা দেখতে পারবো এদের দেহকোষে ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে না, বরং এদের দেহকোষের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো কিভাবে থাকে? জোড়াবিহীন অবস্থায় থাকে, অর্থাৎ হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, এন অবস্থায় থাকে। ওকে? তো শৈবালের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখবো ক্রোমোজোম গুলো হ্যাপ্লয়েড অবস্থায় আছে, অর্থাৎ একটা একটা করে ক্রোমোজোম। আমি কোনোটার সাথে কোনোটা মিলাইয়া জোড়া তৈরি করতে পারবো না। ছত্রাক, ব্রায়োফাইটের ক্ষেত্রেও একই অবস্থা। তাহলে নিম্ন শ্রেণীর জীবের যে দেহকোষগুলো রয়েছে সেই দেহকোষে ক্রোমোজোম গুলো
হচ্ছে সিঙ্গেল আকারে থাকে। যেমন শৈবালের ক্ষেত্রে তোমাদের বইয়ে একটা শৈবাল আছে যেটা হচ্ছে ইউলোথ্রিক্স। আমি যদি ইউলোথ্রিক্সের ছবি আঁকি, ইউলোথ্রিক্স দেখতে হচ্ছে এরকম। এখন এই যে ইউলোথ্রিক্সটা রয়েছে, এই ইউলোথ্রিক্সে অনেক কোষ থাকে, রাইট? এরকম ভাবে কোষ দেখতে পারি আমরা, অনেক কোষ রয়েছে। এই যে কোষগুলো রয়েছে, যে কোনো একটা কোষকে যদি আমি টেনে নিয়ে গিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখি ক্রোমোজোমগুলোকে, তাহলে আমি দেখব এর ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে না। বাট তবুও এদের ক্ষেত্রে কি ঘটবে? তবুও এদের ক্ষেত্রে মাইটোসিস ঘটবে। আবার আমার একটা কোষ যদি তুমি মাইক্রোস্কোপের নিচে দেখো, দেখবা ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় আছে। এখানেও মাইটোসিস ঘটবে। এখন আমি যখন তোমাদেরকে বলেছি মাইটোসিস কোথায় ঘটে, আমি শুধুমাত্র একটাই উত্তর দিয়েছিলাম, সেটা কি? দেহকোষ। কিন্তু দেহকোষ কথাটার মধ্যে দেখো অনেক কথা রয়েছে। কারণ দেহকোষ আমাদের মতো উচ্চ শ্রেণীর জীবে হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটার মতো নিম্ন শ্রেণীর জীবে হচ্ছে হ্যাপ্লয়েড। তো হ্যাপ্লয়েড হোক বা ডিপ্লয়েড হোক, অবশ্যই দেহকোষ মানেই সেখানে কোন ধরনের কোষ বিভাজন হবে? দেহকোষ মানেই হচ্ছে সেখানে মাইটোসিস ধরনের কোষ বিভাজন হবে। তা আমি তোমাদেরকে উদাহরণ দিলাম যে মাইটোসিস মূলত কোথায় ঘটে। এক কথায় যদি উত্তর দাও, তোমরা বলবা হচ্ছে মাইটোসিস ঘটে থাকে দেহকোষের মধ্যে। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া মাইটোসিস একটা জীবের ঠিক কোথায় ঘটে? আমি যদি একটা গাছের ছবি আঁকি, আমি তোমাদেরকে এখনই ক্লাসটি শেষ করে দেব। দেখো, মনে করো এটা হচ্ছে একটা গাছ। একটা গাছে তো অনেক শাখা প্রশাখা তৈরি হয়, আমি এভাবে দেখিয়ে দিলাম। এবং এটা হচ্ছে তার মূল। এখানে আমি এভাবে মাটির অংশ দেখিয়ে দিচ্ছি। এখানে মনে করো আমি পাতা দিলাম। এরকম অনেকগুলো পাতা রয়েছে গাছের মধ্যে। আবার এইখানে নতুন করে কুঁড়িও তৈরি হয়, তোমরা জানো। এইরকম অংশগুলো দিলাম। এখন একটা গাছের মধ্যে, গাছের বাইরে, গাছের ফুলের অংশ বাদে বাকি যতগুলো অংশ রয়েছে, সেখানে যতগুলো কোষ রয়েছে, এই কোষগুলোকে আমরা কি বলতে পারি? দেহকোষ। কারণ তোমরা জানো ফুলের মধ্যেই গাছের শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়ে থাকে। এখন তাহলে গাছের দেহকোষ অনেক জায়গায় আছে। যেমন হচ্ছে এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছি, এখানে দেহকোষ রয়েছে, অর্থাৎ গাছের যেখানে বাকল এগুলো সেগুলো থাকে। কিন্তু এই জায়গাগুলোতে দেহকোষ থাকলেও সেখানে যে মাইটোসিস হচ্ছে এমনটা না। মাইটোসিস কিছু জায়গায় নির্দিষ্ট করে খুব বেশি বেশি হয়। যেমন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এই জায়গাগুলো আমি তোমাদের দেখাই। পাতার শীর্ষ, এই জায়গাটায় খুব বেশি মাইটোসিস হয়। এই যে পাতার শীর্ষগুলো। আবার এই যে কাণ্ডের শীর্ষ, এখানেও খুব মাইটোসিস হয়। এখানে হচ্ছে কক্ষমুকুল, এইখানে খুব মাইটোসিস হয়। মূলের যে শীর্ষগুলো দেখতে পাচ্ছি, এইখানে প্রচুর পরিমাণে মাইটোসিস হয়। তো এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মাইটোসিস হতে থাকে এবং মাইটোসিসের মাধ্যমে গাছটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই যে যেমন কাণ্ডটা রয়েছে, এই কাণ্ডের সব জায়গায় মাইটোসিস হয় না। কাণ্ডের ভিতরে একটা জায়গায় মাইটোসিস হয়। ওই জায়গাটাকে আমরা বলি কেম্বিয়াম। তোমাদের কেম্বিয়াম অংশটা আমি চিনিয়ে দিচ্ছি। আচ্ছা, মাইটোসিস কোথায় হয় আমি তোমাদেরকে বলেছি কিছু কিছু জায়গা। আমি তবুও তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। মাইটোসিস হয়ে থাকে কাণ্ড শীর্ষে। মাইটোসিস হয় কোথায়? কাণ্ড শীর্ষ। কাণ্ড শীর্ষ হচ্ছে এই জায়গাটা, এই যে। তারপর হয়ে থাকে মূল শীর্ষ, অর্থাৎ নিচে মূলের একদম মাথাটাতে হয়। এরপরে হচ্ছে আমরা দেখলাম পাতায় হয়, পাতার অগ্রভাগে বেশি হয় পাতা। তারপর ফুল ফল এগুলোতেও মাইটোসিস ঘটে থাকে, কিন্তু ফুলে যখন শুক্রাণু তৈরি হয় তখন মিওসিস হয়। ডিম্বাণু তৈরি হওয়ার সময় মিওসিস হয়। তারপরে আমি দিচ্ছি হচ্ছে কক্ষমুকুল। এখানেও মাইটোসিস হয়। কক্ষমুকুল কোনটা? কক্ষমুকুল হচ্ছে এই যে এই জায়গাটা, অর্থাৎ যেখান থেকে শাখা প্রশাখা বেরোয় সেই জায়গাটা হচ্ছে কক্ষমুকুল। তো একটা উদ্ভিদের ক্ষেত্রে এই জায়গাগুলোতে মাইটোসিস হয়ে থাকে। এবং আরো একটা শব্দ বলেছে, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম। আমি ইংরেজিতে লিখে দিলাম, তোমরা বাংলাতেও লিখতে পারো। ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কোথায় থাকে? ক্যাম্বিয়াম মূলত মূল এবং কাণ্ডের ভিতরে থাকে। আমি তোমাদেরকে ক্যাম্বিয়াম বের করা শিখিয়ে দিই। দেখো, আমরা সবাই কম বেশি গাজর খেয়েছি, তাই না? তো গাজর তো আমরা পুরোটা একবারে খাই না, গাজরটা সালাদ করে খাই। তো মনে করো এটা হচ্ছে একটা গাজর। এভাবে দেখাই দিলাম। ওকে, এটা একটা গাজর। তোমরা যে কাজটা করবা, অথবা তোমরা যখন সালাদ খাও খেয়াল করে দেখবা গাজরগুলো এইভাবে কাটা থাকে। এবং গাজরের যে স্লাইসটা দেয়া হয় সেই স্লাইসটা দেখতে হচ্ছে অবশ্যই কি? গোলাকার। এখন এই গোলাকার স্লাইসের মাঝের যে অংশটা থাকে, আমি সঠিক রং পাচ্ছি না। মাঝের যে অংশটা থাকে সেটা হচ্ছে দেখবা একটু কেমন কালচে রঙের, অথবা একটু ট্রান্সপ্যারেন্ট, কিরকম জানি একটু ভিন্ন রকম। এবং এর চারপাশে দেখবা একটা প্রায় সাদাটে
সাদা রং বলছি না। আমি বলছি প্রায় সাদাটে একটা অংশ থাকে। এই অংশটা হচ্ছে ক্যাম্বিয়াম। তো এই যে ক্যাম্বিয়াম অংশটা থাকে, এই ক্যাম্বিয়াম অংশটাতেও মাইটোসিস হয়ে থাকে এবং মাইটোসিস হওয়ার কারণে ক্যাম্বিয়াম অংশটা ধীরে, ধীরে মোটা হয়, গাজরও ধীরে, ধীরে মোটা হয়। তো কাণ্ডের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রেও একইভাবে ক্যাম্বিয়াম থাকে এবং এদের মাইটোসিস বিভাজনের মাধ্যমে উদ্ভিদ মোটা হয়। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া আপনি বললেন যে উদ্ভিদে অনেক জায়গায় দেহকোষ থাকে কিন্তু সব জায়গায় মাইটোসিস হয় না কেন? এর পিছনে কারণটা আমরা যখন টিস্যু এবং টিস্যু তন্ত্র পড়ব তখন কিছুটা হলেও বুঝতে পারবো আমরা এবং এটা খুব বেশি জটিল না। এটা নিয়ে তেমন মাথা খাটানোর দরকার নেই। তবু তোমরা যদি কেউ উত্তর দিতে চাও তোমরা চাইলে আমাদেরকে দিতে পারো এখানে। এখন তাহলে আমরা মাইটোসিস নিয়ে বেশ একটা ধারণা পেলাম এবং মাইটোসিস কোথায় ঘটে, জীব কত ধরনের হয়, জনন কোষ দেহকোষের মধ্যে পার্থক্য কি, কোন কোষগুলোতে মাইটোসিস ঘটে থাকে, নিম্ন শ্রেণীর জীব এবং উচ্চ শ্রেণীর জীবের দেহকোষের পার্থক্য কি এবং একটা উদ্ভিদের ঠিক কোথায় মাইটোসিস ঘটে এই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর ধারণা পেলাম আমরা। তো আজকে আমরা এতটুকুতেই রেখে দিচ্ছি। আমরা পরবর্তী অংশে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে খোদা হাফেজ।